জানি না দিদি, জানি না। চুনির কথা ভাবলে আমার হাত পা অবশ হয়ে আসে। বাপ মা মরা একটা সরল মেয়ে, এই সংসারের প্যাঁচ পয়সা আর কিচ্ছু বোঝেনি। মইনকে পেয়ে তাকেই জড়িয়ে খড়কুটোর মতো বাঁচতে চেয়েছিল। দিদি, দিদি মেয়েটা ভেসে যাবে দিদি, এইসব কথা জানতে পারলে মরে যাবে, মরে যাবে দিদি। না না মেজো, তারে জানানো যাবে না, তারে কিছুতেই জানানো যাবে না। মা, আমাকে আশীর্বাদ করুন মা। যে ব্যথা আপনি সইতে পারেন, সে ব্যথা যেন আমিও সইতে পারি। তার মানে আমি তো এই সংসারের বউ হয়েছি মাসি। এই সংসারের ভালো মন্দ সুখ দুঃখ তোমাদের সাথে আমাকে একটু ভাগ করে নিতে দাও না। আমাকে এভাবে দূরে ঠেলে দিও না মাসি। তোমাদের কষ্ট যে আমারও কষ্ট। আমার কাছে কিছু গোপন করে তোমরা নিজেরা কষ্ট পাবে, কাছে হয় না মাসি। আমার জন্য ভেবো না মাসি, আমি ঠিক সব সামলে নিতে পারবো। বৌমা, তুমি কি গোপন করার কথা বলছো বলো দেখি। চুনি, চুপ করে থাকিস না, উত্তর দে চুনি। কি তোকে গোপন করেছি আমরা? আমি সব জানি মাসি। কি জানিস? এই যে একটু আগে তোমরা জানিয়ে কথা বলছিলে, আমি তা জানি মাসি। চুনি মা, কেঁদো না মাসি, কেঁদো না। রাধা মাধবের উপর ভরসা রাখো। কোন চুনিকে দেখছি আমি? এই যে সংসারের সব বিষ পান করে বসে আছে, কাকে সান্ত্বনা দেবার কথা ভাবছিলাম আমরা, এই যে দেখি উল্টে আমাদেরই সান্ত্বনা দিচ্ছে। মাগো, এত বড় আঘাতে এমন সহজভাবে সব কাজ করছিস, এমন স্থির কি করে আছিস চুনি? কোন শক্তি তোকে এমন শক্ত করলো বল দেখি? কাজকর্ম না করলে চলবে কি করে মাসি? এই সংসার আমার কাছে মন্দিরের মতো। এই মন্দিরের পুজো আচ্ছা করেই তো মনকে শান্ত রাখতে হবে, শক্ত রাখতে হবে। এইটুকু মেয়েটার মনে এত শক্তি কোথা থেকে এলো? বৌমা, সে তো বুঝলো। আমার একটা কথার উত্তর দাও তো তুমি। স্বামী বার মুখ, তা জেনেও এতদিন তুমি কি করলে মা? তোমার হাতে যে চা পাবো সে তো আমার আশারও অতীত। আপনাকে ধন্যবাদ দেওয়ার কোনো ভাষা নেই মহেন্দ্রবাবু। আপনি যে বিপদের দিনে এতভাবে আমার পাশে দাঁড়িয়েছেন, সত্যি মহেন্দ্রবাবু যে কোনো ধন্যবাদই কম পড়ে যেত। আমি তো তোমায় আগেই বলেছিলাম বিনোদ, তোমার জন্য আমি সব বাজি রাখতে পারি। তোমার জন্য এই সংসার, এই সুখ, এই ঐশ্বর্য সব ছেড়ে যেতে পারি আমি। তুমি আমার ভালোবাসার উপর সন্দেহ প্রকাশ করেছিলে একদিন। আশা করি আজ তোমার বিশ্বাস হয়েছে যে মহেন্দ্র মুখুজ্জের ভালোবাসা অত ফেলনা নয়। মানলাম আপনার সাহস আছে, কিন্তু কিন্তু একটা বিষয় আমার খুব খটকা লাগছে।
বালির আচরণ দেখে বালিকে যতটা স্বাভাবিক মনে হলো, আমার কিন্তু ওকে ঠিক ততটাই অস্বাভাবিক লাগছে। একজন স্ত্রী তার স্বামীকে পরস্ত্রীর সাথে এক বিছানায় দেখেও কি করে এতটা স্বাভাবিক থাকতে পারে? যেখানে ওর রাগ, দুঃখ, ঘেন্না হওয়ার কথা, সেখানে তো সেসব কিছুই দেখলাম না। আচ্ছা, মানছি মানছি আপনি ওর স্বামী, আপনাকে ও দেবতা জ্ঞান করে, কিন্তু আমি তো একজন আশ্রিতা। আমাকে তো চাইলেই ও উপেক্ষা করতে পারে। দেখো বিনোদ, আমি তো তোমায় আগেই বলেছিলাম, আশা বড্ড ছেলে মানুষ। সংসার করা আর পুতুল খেলা ওর কাছে একই ব্যাপার। শাড়ি গয়না পরে সেজে গুজে বসে রান্না বান্না ঘরকন্যার কাজ করতেও ভালোবাসে। আসলে স্বামী কি, স্বামীর গুরুত্ব কি, স্বামীর ভালোবাসা, একজন স্ত্রী তার স্বামীর প্রতি অধিকার, সব বোঝার মতো বয়স যে আশার এখনো হয়নি। আসলে আসলে আশা না জলের মতো, তাকে যে পাত্রেই রাখবে সে তার আকার ধারণ করে নেবে। তার নিজের কোনো দাবি দাবা বা মতামত প্রকাশ করার মতো মানসিকতাই এখনো তৈরি হয়নি। সে আপনি যাই বলুন মহেন্দ্রবাবু, স্বামীর ওপর মেয়েদের অধিকার কিন্তু সহজাত। সেই জায়গাটা আমার ভারী অবাক লাগছে। বিনোদ, ছাড়ো না, ছাড়ো না সব কথা। শুধু শুধু আমার আশাকে নিয়ে মাথা নাই বা ভার করলে। দেখো, আশা তো আমাদের সম্পর্কটা মেনে নিয়েছে, আর তাছাড়া আশা খুব ভালো করেই জানে যে তার থেকে বেশি ভালো তার স্বামীকে শুধু তার বালিই রাখতে পারে। তাই জন্যই বলছি, এসব বিষয় নিয়ে আর মাথা ঘামিয়ে লাভ নেই। আশা তার পুতুল নিয়ে সন্তুষ্ট থাক, আর আমি আমার বিনোদের নেশায় পুঁত হয়ে থাকি। কাছে এসো। এতদিন ভয়ে ভয়ে থেকেছি, এখন আর কোনো বাধা নেই। আজ থেকে আরো নিবিড় ভাবে, আরো আপন করে তোমার কাছে পাবো। তুমি কেমন দাঁড়া মেয়ে মানুষ বৌমা, নিজের স্বামীকে ধরে রাখতে পারলেন কি করে নিজের স্বামী অন্য মেয়ে মানুষের কাছে যাবার সুযোগ পায় মনে দেখি। দেখো 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 কেমন মেয়ে মানুষকে তুমি ঘরে নিয়ে গেছো, নিজের ঘরে নিয়ে গেছো। দেখো একবার, দিনটা শুধু বালি বালি আর বালি। সই হয়েছে, অবশ্যই বুকে আগুন। সর্বনাশীকে তো পাঠিয়ে দিয়েছিল, একবারে না খেয়ে দিয়ে উপোস করে বেচানা নিল। কাল কেটে এক কুমির এনেছিল, আর তুমি সেই কাল আরো বড় করে কেটে সর্বনাশ করলে। আমি যে বুঝিনি মা। বুঝিনি? আরে বাবা, স্বামীর ভালো মন্দ কি কাজ সেটুকু তো বোঝো নাকি? বোঝো তো? মইনের পছন্দ করা খাবার সে রান্না করে নিয়ে গিয়ে তার মুখের সামনে দেওয়ার সুযোগ পায় কি করে সাহস পায়? মইন যখন খেত তার মুখের সামনে একেবারে আমলে পড়ে থাকতো। আরে বাবা, আশকাটা তো তুমিই দিয়েছ। বলি মাথায় কি তোমার গোবর পোড়া বৌমা? আমি যে ওনাকে মনে প্রাণে বিশ্বাস করেছিলাম মা, স্বামীকে নজরদারি করতে হবে এ যে আমি কখনো বুঝিনি। ওনাকে গরু ছাগলের মতো কোটায় বেঁধে রেখে পোষ বানাতে হবে, অমন কথা আমি কখনো বুঝিনি মা। দিদি, ওকে শুধু শুধু দূষণে, ছেলে মানুষ, আমরা বড়রা চোখের সামনে দেখেও কিচ্ছু বুঝে উঠতে পারিনি। মন যে তলে তলে এত তো বিশ্বাসঘাতকতা করবে, সে কথা ওইটুকু মেয়ে স্বপ্নেও কি ভাবতে পেরেছিল দিদি? নিজের স্বামীকে দেবতা বলে তার পায়ে লুটিয়ে থাকলে চলে নেকো। আরে সেও তো রক্ত মাংসের মানুষ নাকি? তারও তো ভুলচু কয়। অমন সমস্ত বেদবা রূপগুণের ডালিকে মইনের চোখের সামনে চেড়ে দিয়ে সে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। সই সই করে তাকে মাথায় তুলেছে। কোন আক্কেলে বলো দেখি, কোন আক্কেলে?
নিজের কপাল যেমন পুড়িয়েছে তেমন নিজে বুঝুক। আরে বাবা, মেয়ে মানুষকে ওই তার স্বামীকে বলাবার মন তো শিখতে হয়, স্বামীকে বশ করার মন তো শিখতে হয়, বুঝেছ? তা সে তখন সময় থাকতে শেখে, যা আবার তাই হয়েছে। জানি না মা, আমি সত্যি জানি না স্বামীকে বশ করার মন্ত্র আমি সত্যি জানি না মা। ওনার মন আমি বোলাতে পারিনি। বলাবে কি করে? ওই তো রূপের চিনি, তাই রূপ নিয়ে স্বামীকে বশ করবে কি করে? দোহাই দিদি, দোহাই তোমার, চুপ করো। পোড়া কপালি মেয়েটাকে আর বিঁধো নেই। না মাসি, মা তো ঠিক কথাই বলেছেন। রূপে গুণে কোনো কিছুতেই তো আমি ওনার মুখের চোখে নই। তাই তো উনি আমার থেকে মুখ ফিরিয়ে নিলেন। আমি মেনে নিচ্ছি মা, মেনে নিচ্ছি, সব দোষ আমার, সব দোষ। আমি আমার স্বামীকে ধরে রাখতে পারিনি। আপনি আমার যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। আপনি চাইলে আমি আমার এই সংসার ছেড়ে চলে যাব। হ্যাঁ মা, এই সংসার ছেড়ে আমি চলে যাব। বৌমা, কোথায় যাচ্ছিস মা তুই? এই বুড়ি মাটার উপর রাগ করে তুই কোথায় যাচ্ছিস মা? তুই যে ঘরের লোক রে মা, তুই যদি ঘর ছেড়ে চলে যাস তাহলে আমি কি থাকবো বল দেখি? আয় মা, আয় কাছে, আয় কাছে, আয় মা। আমার মাথা ঠিক নেই রে মা, কি বলে ফেলছি জানি না। মুখে বড় জ্বালা, এই জ্বালাতে সইতে পারছি না রে মা। আমি আছি তো মা, আমি আছি তো। আমি থাকতে তোমায় আমি কোনো কষ্ট পেতে দেব না, কোনো কষ্ট না মা। আমি তোমাকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি বৌঠান। আজ আমার সব ভুল ধারণা ভেঙে গেল। কি ভুল ধারণা ঠাকুরপো? আমি ভাবতে পারিনি তুমি এই ভয়ঙ্কর ঝড় সামলাতে পারবে। এইসব ঘটনা জানার পর তুমি ভেঙে পড়বে, এমনটাই আমি ভেবেছিলাম। তুমি নিজেকে স্বাভাবিক রেখে, নিজেকে শক্ত করে সংসারের সব দায়িত্ব, সব কাজকর্ম সামলাতে পারবে, সবার সাথে স্বাভাবিকভাবে কথা বলতে পারবে, আমি ভাবতে পারিনি বৌঠান, আমি কল্পনাও করতে পারিনি। কিন্তু তুমি পেরেছো বৌঠান। সমস্ত ঝড়কে দূরে সরিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছো। সবই আপনার আশীর্বাদ বেড়ে ঠাকুরপো। যত ঝড়ঝাপটাই আসুক না কেন, আমি জানি আপনি সবসময় আমার পাশে আছেন। আপনার থেকেই তো আমি আমার সব শক্তি পাই। জানা বৌঠান, আমি তোমার মধ্যে আমাদের দেশের হাজার হাজার হতভাগিনী নারীর সর্বংসহার রূপটি দেখতে পাচ্ছি। তোমার এই দেশের মেয়েরা যেন জন্মগতভাবে দুঃখ কষ্টকে সহ্য করার ক্ষমতা নিয়ে জন্মেছে। হাজার দুঃখ কষ্টে, হাজার বিপদে যে তোমরা কি করে স্থির থাকো? স্থির থাকতে পারছি কই বেহাই ঠাকুরপো? যত রাত বাজছে আমার ভেতর যেমন অস্থির হয়ে উঠছে। আমার সব শক্তি শেষ হয়ে আসছে। আমার শরীর মন সব বিকল হয়ে আসছে বেহাই ঠাকুরপো। কি করে ওই মানুষটার কাছে যাব? আমার ওই ঘরটিতে
ওই পালঙ্কে ওই মানুষটার সাথে একসাথে কি করে রাত কাটাবো বেহাই ঠাকুরপো? কি করে? কি বলবো আমি আশালতাকে? কি বোঝাবো? এই সরল সোজা মেয়েটাকে আজ কত বড় সত্যের মুখোমুখি গিয়ে দাঁড়াতে হবে। তোমার মনের মধ্যে কি চলছে আমি সেটা বুঝতে পারছি বৌঠান। আমি শুধু তোমাকে একটা কথাই বলবো, নিজের মনকে কষ্ট দিয়ে কোনো কাজ করো না। সবসময় নিজের মনের কথা শোনো, বাকি কারোর কথা ভাবার কোনো দায় নেই তোমার। কিন্তু উনি যে আমার স্বামী। আমি একটা কথা বলি বৌঠান, সবার আগে তুমি একটা মানুষ, তারপর তুমি মহিন্দার স্ত্রী। প্রতিটা মানুষের নিজের সম্মান, নিজের অধিকার সবার আগে। আমি প্রার্থনা করি বৌঠান, আর যেন এক নতুন আশালতার জন্ম হয়, যে আত্মসম্মান নিয়ে বাকি জীবনটা মাথা উঁচু করে নিজের জন্য বাঁচবে। এ রাজা মাধব, একটি বার মুখ তুলে চাও ঠাকুর। আমি আজ নিজের হাতে আবার বৌমাকে সাজিয়ে ছেলের ঘরে পাঠাবো। আমার বৌমা যেন তার সর্বস্ব দিয়ে স্বামীর মন বেঁধে ফেলে ঠাকুর। ছেলে যেন আমার আর ওই স্বপ্নেশের দিকে মুখ তুলে না চায়, এমন করে আজ সাজাবো বৌমাকে। দেখি মইন কেমন করে বউকে বুলে তাকে। মা, আপনি আমায় ডাকছিলেন? কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছিস বল দেখি? রাত হয়েছে, স্বামীর ঘরে যাবি নি? আমি আজ এখানেই আপনার কাছে শুয়ে পড়ি না মা। ওমা, আমার কাছে শুতে যাবি কেন? আরে স্বামী তোর জন্য অপেক্ষা করছে। তাছাড়া সে নিশ্চয়ই তোর পথে জেগে বসে আছে। না মা, আমিও ঘরে যাবো না। আজ আমি নয় আপনার কাছে শোবো, নয় মাসির কাছে। আচ্ছা, এত সহজে হাল ছেড়ে দিলে চলে নাকি? হ্যাঁ, তোমার স্বামী আছে, ঘর আছে, তার উপর তোমার অধিকার আছে। সেই অধিকার ছেড়ে দিলে চলবে? এখন শক্ত হাতে রাশ টেনে ধরতে হবে বৌমা। এতদিন যা হয়েছে হয়েছে, আর না। হে রাধা মাধব, আমাকে শক্তি দাও। আয় আয় দেখি মা, দেখ তোর জন্য কেমন সুন্দর শাড়ি বের করেছি আমি। আর এটাতে অনেক গয়না আছে, সব বাড়ি বাড়ি গয়না। তোকে আজ আমি নিজের হাতে সাজিয়ে দেব, নিজের হাতে। এই নীলাম্বরীর শাড়িখানা তোর গায়ে বাড়ি ভালো মানাবে রে মা। মইনের এটা খুব পছন্দের রং। দেখবি ও তোর দিক থেকে মুখ পেরাতে পারবে নি, পারবে নি। আয় দেখি, আয় তোর চুলকানে বেঁধে দি। আয়। ও মা, এই চুলের অবস্থা কি করেছিস? সারাদিন কি তুই চুলে চিরুনি দিস নি? আচ্ছা, বউ মানুষ এরকম পেতনির মতো থাকলে চলবে? থাক না মা, এসব সাজগোজের আর কি দরকার? পুরুষ মানুষের মন হলো পদ্ম পাতায় জ্বর, কখন যে টপ করে কষে পড়বে কেউ তা জানে না মা, জানে। পুরুষ মানুষের মন পেতে হলে সাজগোজের দরকার আছে বৌমা, আছে। আয় দেখি, আয় আয়, এখানে বস দেখি, আয়।